আজকে এসেছে রিয়া গোপের কথা। কোটা আন্দোলনের আজকের এই দিনে যে খবরটি প্রথম আলোতে কিছুক্ষণ আগে আমি পড়লাম, সেটি হচ্ছে রিয়া গোপ নামের এক ছোট্ট শিশু। এই শিশুটি মারা যায় ঢাকা মেডিকেল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায়। তাকে ডাক্তার মৃত ঘোষণা করে। তার মৃত্যুর কারণটি ছিল অত্যন্ত বীভৎস, হৃদয় বিদারক। নারায়ণগঞ্জের নয়ামাটি এলাকায় থাকতো তারা। এখানে 4 তলা বিল্ডিংয়ের একটি বাসায় ছাদে সে খেলছিল। গোলাগুলির শব্দে তার বাবা এসেছিল ছাদ থেকে মেয়েকে নিয়ে যেতে। এসে দেখে যে তার ছোট্ট মেয়েটি গুলিবিদ্ধ অবস্থায় পড়ে রয়েছে, আর তৎক্ষণাৎ সে হাসপাতালে ছুটে যায়। রিয়া গোপ নামের এই শিশুটি মৃত ঘোষণা করেছে ডাক্তার। 2 দিন সে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিল। তার মাথায় অস্ত্রোপচার হয়েছিল। এরপর সে আইসিইউতে থাকা অবস্থায় দুনিয়া ত্যাগ করে। কিন্তু রিয়া গোপের মৃত্যুর কারণটি ছিল চলমান আন্দোলনের সংঘর্ষ। এ পর্যন্ত আজকে 2024 সালের 25শে জুলাই তারিখ পর্যন্ত গত 3 সপ্তাহব্যাপী যে আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন চলে আসছিল, সেটির প্রায় 202 জনের মৃত্যু নিশ্চিত করেছে গণমাধ্যম। প্রথম আলো তথ্যমতে 202 জন এ পর্যন্ত নিহত হয়েছে কোটা সংস্কার আন্দোলনে, অন স্পট এবং হসপিটালে চিকিৎসাধীন অবস্থায়। এই যে বীভৎস হৃদয় বিদারক ঘটনা আমরা প্রত্যক্ষদর্শী হিসেবে এখন দেখছি, এটি আমাদের জন্য অত্যন্ত কষ্টের, অত্যন্ত দুর্দশাগ্রস্ত হৃদয় নিয়ে, ভারাক্রান্ত মন নিয়ে আমরা যখন কথা বলছি, তখন আমরা কোনো ধরনের আশ্বাস কিংবা কোনো ধরনের সম্ভাবনা দেখছি না যে বাংলাদেশের আগামী দিনগুলো এমনই চলবে, নাকি বাংলাদেশ স্বস্তির জায়গায় ফিরে আসবে। বাংলাদেশের সমস্যার কোনো শেষ নেই এবং সেই সমস্যাগুলোর সমাধান শুধুমাত্র একে অন্যকে দায় চাপিয়ে শেষ করা যায় না। বাংলাদেশের পলিসি বর্তমান সময়ে ইন্টারন্যাশনাল মিডিয়াতে যেভাবে আলোচিত হচ্ছে, সেটি হচ্ছে ব্লেম গেম চলছে বাংলাদেশে। ব্লেম গেম ছাড়া আসলে আর কিছুই না। এদেশের মানুষের জীবনের মূল্য অনেক কম, অনেক অনেক কম। সেটি আমরা ইতোমধ্যে বুঝেছি, শুধু আন্দোলন, সংঘর্ষ, সংগ্রাম এই সময়ে না। আমরা এদেশের মানুষের প্রাণ যে কত তুচ্ছ, কত নগণ্য, সেটি আমরা দেখি যখন আমাদের দেশের অর্থনীতিকে লেবার স্পেশালাইজড করা হয়, অর্থাৎ এদেশে কম টাকায় শ্রম পাওয়া যায়। আর সেজন্য আমাদের দেশের অর্থনীতিকে বা আমাদের দেশের উৎপাদনের জন্য বিশেষায়িত অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়, যেটি আমেরিকা, ইউরোপ সহ উন্নত বিশ্বগুলো তাদের কলকারখানার স্থাপন বাংলাদেশে করতে চায়, অথবা বাংলাদেশ থেকে তারা উৎপাদন করে তাদের দেশে নিয়ে যেতে চায়। এই লেবার স্পেশালাইজেশনের দিকে একটু গভীরভাবে যদি আমরা তাকাই, তাহলেই বুঝতে পারবো আসলে বাংলাদেশের মানুষের জীবনের মূল্য কতটুকু, এদেশের মানুষের জীবনের মূল্য যে কত তুচ্ছ, সেটি আমরা খুব সহজেই অনুমান করতে পারবো, অনুধাবন করতে পারবো। একজন শ্রমিক অল্প টাকায়, অল্প মজুরি নিয়ে সে যে জীবিকা নির্বাহ করছে, এর মানে এই যে তার শ্রমের মূল্য ধনী রাষ্ট্রের মানুষের শ্রমের মূল্যের চেয়ে অনেক কম। এটাকেই যদি অর্থনীতির ভাষায় বলা হয় যে অর্থনীতির জন্য, উন্নয়নের জন্য, উৎপাদনশীলতার জন্য যদি বলা হয় এটা হচ্ছে একটা নিয়ামক, এটাকে যদি বলা হয় একটা বিশেষীকরণ, তাহলে এটা হবে মানবতার বিরুদ্ধে মানবতার যুদ্ধ। আমরা অর্থনীতির সাম্যতা প্রতিষ্ঠা করতে হয়তো বা কখনো পারবো কিনা জানি না, কিন্তু আমরা যদি এটি অনুধাবনও করতে না পারি যে আসলে আমরা দেশকে, অর্থনীতিকে, দেশের মানুষকে কোন আদর্শে বিবেচনা করছি, কোন আদর্শে মানুষকে আমরা মূল্যায়ন করছি, তাহলে আমাদের আসলে ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার এবং এই ভবিষ্যতের
কোনো সুরাহা মিলবে না। আজকে যে মানুষগুলো প্রাণ গেল, 18 কোটি মানুষ, 18 কোটি মানুষের বাংলাদেশে 202 জন অথবা 500 জন মানুষ হয়তো বা খুব বেশি কিছু না, কিন্তু মানুষের জীবনের মূল্য আমরা কি শুধুমাত্র আন্দোলন সংগ্রাম সংঘর্ষের সময়ে কি বিবেচনা করব, নাকি আমাদের চিন্তা চেতনায়, কাজে কর্মে, নীতি নির্ধারণে প্রত্যেকটা জায়গায় মানুষের শ্রম, মানুষের জীবনের মূল্য বিবেচনা করা উচিত? আমরা যদি অনুধাবন করতে না পারি তাহলে আমরা কখনো মূল্যায়নও করতে পারবো না। অনুধাবন করতে পারলে, সত্য মিথ্যাকে পার্থক্য করতে পারলে আমরা তখন বিবেকবোধ খাটিয়ে আমরা বিবেচনা করতে পারবো এবং জাস্টিফাই করার মাধ্যমে আমরা সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবো। আমাদের চারপাশে বর্তমান সময়ে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে হর হামেশা, এই ঘটনাগুলোর শেষ কোথায় বা এই ঘটনাগুলোর সূত্রপাত কোথায়, সেটি জনগণ হিসেবে এবং অত্যন্ত সচেতন জনগণ হিসেবে আমাদের সেগুলো নিয়ে ভাববার যথেষ্ট গুরুত্ব রয়েছে। এবং সেগুলো যদি আমরা না ভাবি তাহলে আমাদের সমস্যার সমাধানও কিন্তু কোনো কালেই আসবে না। সমস্যার সমাধান হলেও সেই সমস্যার আবারও পুনরায় বীজ বপন হবে এবং সেটি আমাদেরকে পীড়িত করবে যুগ থেকে যুগান্তরে। সবাইকে ধন্যবাদ, সাথেই থাকুন।